স্বাগত 24 ঘন্টায় আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। সিবিআই জেরার মুখে তৃণমূল সাংসদ তাপস পাল। আজ সিবিআই দপ্তরে হাজিরা দিলেন তিনি, সঙ্গে ছিলেন স্ত্রীও। রোজভ্যালি কাণ্ডে তাঁর যোগ নিয়ে সিবিআই স্ক্যানারে এই তৃণমূল সাংসদ। রোজভ্যালি এন্টারটেইনমেন্ট এবং ফিল্ম ডিভিশনের সঙ্গে যুক্ত ছিল তাপস পাল এবং তার স্ত্রী দুজনে। সেই সূত্রে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হয়। তদন্তে এই সূত্র উঠে আসে সিবিআই গোয়েন্দাদের হাতে। আরো বিস্তারিত জানবো, বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে সিজিও কমপ্লেক্স থেকে। বিক্রম, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর কি তথ্য জানা যাচ্ছে, কি সামনে আসছে? দেখো, এই মুহূর্তে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে প্রথম দফার যে জিজ্ঞাসাবাদ তাপস পালকে করা হচ্ছিল, মূলত সিবিআই এর যিনি অ্যাডিশনাল এসপি, ডিএসপি এবং ইন্সপেক্টর রয়েছেন, ইনভেস্টিগেশন অফিসার রয়েছেন, তারা যে জিজ্ঞাসাবাদ করছিল সেই প্রথম পর্বের জিজ্ঞাসাবাদ কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং তাপস পালকে বেশ কিছু নথি সঙ্গে করে নিয়ে আসতে বলা হয়েছিল। সেই সমস্ত নথি কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা এবং সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই নথি খতিয়ে দেখার পর এবং তিনি যে এখনো পর্যন্ত যে বয়ান বা যে স্টেটমেন্ট দিয়েছেন এই তদন্তকারী অফিসারদের কাছে, সেই বয়ান খতিয়ে রেখে কিন্তু সেখান থেকে যে সূত্র পাওয়া যাবে সেই সূত্র ধরে তাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ কিন্তু করবেন খোদ সিবিআই এসপি উপেন্দ্র আগরওয়াল এবং ডিআইজি শঙ্খব্রত বাগচি। এবং তারপরেই কিন্তু এই দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের পরে এটা স্থির হবে যে তাকে কি ফের আবার জিজ্ঞাসাবাদ করা হবে, আবার কি তাকে পরের দিন জিজ্ঞাসাবাদ করা হবে, নাকি আজকে তাকে অন্য একটা দফায় জিজ্ঞাসাবাদ করা হবে। সেটা কিন্তু তখনই জানা যাবে যখন এই দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শেষ হবে। অপরদিকে যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে সিবিআই ঠিক কি কারণে এই জিজ্ঞাসাবাদ করছে, সিবিআই যেটা জানাচ্ছে যে তদন্ত করতে গিয়ে সিবিআই জানতে পারছে যে তাপস পালের সঙ্গে কিন্তু রোজভ্যালির আর্থিক লেনদেন হয়েছিল। সেক্ষেত্রে রোজভ্যালির ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট ডিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন তাপস পাল। শুধুমাত্র যুক্ত থাকাই নয়, একই সঙ্গে কিন্তু তিনি ডিরেক্টরের পদও সামলেছেন এই রোজভ্যালি গোষ্ঠীতে। অর্থাৎ এই যে ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট ডিভিশন, সেখানে কিন্তু ডিরেক্টরের পদে থেকে তিনি কাজ করেছেন, এমনটাই সিবিআই জানতে পেরেছে। এবং একই সঙ্গে তার স্ত্রীও কিন্তু রোজভ্যালির ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট ডিভিশনের সঙ্গেও যুক্ত ছিল। সেক্ষেত্রে যেহেতু এই যুক্ত থাকার জন্য বিপুল আর্থিক লেনদেন হয়েছে, সেই আর্থিক লেনদেন ঠিক কিভাবে ঘটলো, কারা এই আর্থিক লেনদেনের পেছনে ছিল এবং এই আর্থিক লেনদেন কি আদৌ স্বচ্ছভাবে হয়েছে, সেই বিষয়গুলি জানার দরকার ছিল। এবং তার একই সঙ্গে কিন্তু কি চুক্তি হয়েছিল সেই চুক্তিও কিন্তু জানতে চেয়েছিল সিবিআই। এবং সিবিআই যেই তদন্ত করছে, অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্র কোথায় আছে রোজভ্যালি কাণ্ডে, কোন কোন প্রভাবশালী যোগ রয়েছে এই রোজভ্যালি গোষ্ঠীর মধ্যে, সেই বিষয়ে জানতে গিয়ে কিন্তু তারা দেখছে যে যেহেতু তাপস পাল একজন বিশিষ্ট অভিনেতা, তার প্রচুর পাবলিক ফলোয়ার্স রয়েছে এবং তিনি একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ, সেক্ষেত্রে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি এবং কোথাও কি রোজভ্যালি তার যে নাম, তার যে ব্র্যান্ড ভ্যালু, সেটাকে কোনো রকম ভাবে ইউজ করেছে। এবং যদি সেটা ইউজ করে থাকা হয়, মূলত যারা বিভিন্ন ইনভেস্টার আছে, গরিব ইনভেস্টার আছে, তাদেরকে প্রতারণা করা হয়েছে, তাদেরকে অ্যালিওর করার জন্য, তাহলে কি এই বিষয় তাপস পাল আদৌ অবগত ছিলেন, এই বিষয়টাই কিন্তু জানতে চান সিবিআই আধিকারিকরা। এবং সেই কারণেই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর কিছুক্ষণ বাদেই দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শুরু হবে এবং দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের পর যদি সেক্ষেত্রে অসঙ্গতি থাকে তাহলে কিন্তু আরো তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারপরেই কিন্তু এটা স্থির হবে যে তাপস পালের আজকে ঠিক ভাগ্যে কি আছে। বিক্রম, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, তোমার সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। বিক্রম দাস আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে। অন্যদিকে পরস্পর লোধার মাধ্যমে রাজনৈতিক নেতাদের টাকা যেত সুইস ব্যাংকে, তদন্তে জানতে পেরেছে ইডি। গতকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হানা দেয়, সেখানে 3টি লকারের হদিশ পাওয়া যায়। একটি লকার থেকে উদ্ধার হয়েছে 36 লক্ষ টাকা সোনার গয়না, যার কোনো হিসেব পাওয়া যায়নি। 3টি লকারই সিল করে দেওয়া হয়েছে। কয়লা খনিতে দুর্ঘটনা, চাপা পড়ে মৃত্যু হলো অন্তত 9 জন শ্রমিকের। ঘটনা ঝাড়খণ্ডের গোড্ডা জেলার রাজমহলে। গত রাতে মাটি থেকে 200 ফিট নিচে চলছিল কয়লা কাটার কাজ। 13টি ডাম্পার কাজ করছিল। কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল এলাকা জুড়ে একটি চাই খসে পড়ে। চাপা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক। ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটিও, বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা। খনি থেকে বেরিয়ে এসেছেন মাইনিং সার্দার হেমনারায়ণ যাদব। তার বয়ান অনুযায়ী অনেকেই বেরিয়ে আসার চেষ্টা করেও বেরোতে পারেনি। রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় উদ্ধার কাজ শুরু হয়নি। সকাল হতেই বড় বড় মেশিনপত্র নিয়ে এলাকায় পৌঁছয় ইসিএল কর্তৃপক্ষ। এলাকায় সাধারণ মানুষের চরম বিক্ষোভের মুখে পড়তে হয় ইসিএল আধিকারিকদের। বাসিন্দাদের অভিযোগ, বেশি লাভের আশাতেই ইসিএল যে বেসরকারি সংস্থাকে দিয়ে কাজ করাচ্ছিল, তারা বিপজ্জনক জায়গা থেকে কয়লা তুলছিল। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বাসুদেব, এখনো পর্যন্ত উদ্ধার কাজ কতদূর এগিয়েছে, কজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে?
দেখো এখনো পর্যন্ত 9 জনকেই উদ্ধার করতে পারা গেছে এবং এখনো উদ্ধার কার্য চলছে। এনডিআরএফ এর টিম রীতিমতো উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে এবং সঙ্গে ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিরাও আছেন এবং যে ইসিএল এর যে আধিকারিক আছেন তারাও ঘটনাস্থলে আছে। ইসিএল এর যে মাইন রেস্কিউ টিম তারাও আছে ঘটনাস্থলে। ইতিমধ্যেই ডিজিএমএস একটি কমিটি গঠন করে ডিজিএমএস এর দুটো টিম তারা ঘটনাস্থলে পৌঁছেছে। পাশাপাশি তারা পাশাপাশি যে আন্দোলন চলছিল সাধারণত শ্রমিকদের এবং স্থানীয় বাসিন্দাদের, তাদেরও ইতিমধ্যে বলা হচ্ছে যে তারা যেন এরকম এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য ব্যবস্থা হওয়ার জন্য। এবং এই তদন্ত কমিটি গঠন হওয়ার পরে তদন্ত কমিটি যে সিদ্ধান্ত নেবে তার উপরেই কিন্তু প্রাইভেট কোম্পানি দোষী না ইসিএল কর্তৃপক্ষ দোষী সেটা তদন্ত করে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই যে যিনি সিএম ঝাড়খণ্ডের সিএম ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী পীযূষ গোয়েলকে এই ব্যাপারটা দেখার জন্য বলেছেন, ঝাড়খণ্ডের সিএম কে এই ব্যাপারটা দেখার জন্য বলেছেন এবং তারাও ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছেন। তবে এখনো পর্যন্ত যে বোঝা যাচ্ছে যে এখনো প্রায় 10-12টা মৃতদেহ ঘটনাস্থলে এখনো আছে এবং সেই উদ্ধার কার্য শেষ হওয়ার পরেই জানা যাবে। তবে উদ্ধার কার্য সেইভাবে হচ্ছে না, কারণ যেভাবে ডেড বডিগুলো পড়ে আছে এবং ওভার বার্ডেন যেভাবে উপরে পড়েছে তার ফলে কিন্তু উদ্ধার কার্য রীতিমতো বেগ পেতে হচ্ছে এবং ভেতরে বডি থাকার জন্য খুব সাবধানে উদ্ধার কার্য চালাতে হচ্ছে এনডিআরএফ কে। বাসুদেব, যে অভিযোগ উঠেছিল, স্থানীয়রা যে অভিযোগ করছে যে বেসরকারি সংস্থাকে দিয়ে কাজ করাচ্ছে এবং তারাই বিপজ্জনক জায়গা থেকে কয়লা তুলছিল, এ বিষয়ে আধিকারিকরা কি বলছেন? আধিকারিকদের বক্তব্য যেভাবে বিপজ্জনক ভাবে তুলছিল যে ওইখানে কিন্তু এরকম ওভারবার্ডেন যে উপর থেকে পড়ে যায় এরকম কিন্তু নজির ইসিএলে খুব কম আছে এবং কিভাবে এটা পড়লো সেটা কিন্তু ওরা একটু চিন্তাতে আছে। এইভাবে ওভারবার্ডেন ধসে যায় না, সেই জন্য পুরো তদন্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে না যে কিভাবে এই ওভারবার্ডেনটা উপর থেকে পড়লো। তবে স্থানীয় বাসিন্দারা এবং যারা শ্রমিক তাদের যে অভিযোগ যে ওভারবার্ডেন যেভাবে উপরে রাখা ছিল সেভাবে রাখার কথা নয় এবং এই ওভারবার্ডেন গুলো আরো দূরে সরিয়ে রাখা উচিত ছিল এবং বড় বড় যে চাইগুলো রাখা ছিল মাটির উপরে সেই চাইগুলোই কিন্তু গড়িয়ে গড়িয়ে এর মধ্যে পড়ে এবং যেভাবে ডাম্পার গুলো যেভাবে চাপা পড়ে আছে এই খনির মধ্যে তাতে কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে শ্রমিকের চাপা পড়ে আছে তাদের কি অবস্থা এবং উদ্ধার কার্য দেরিতে শুরু হয়েছে এই অভিযোগও কিন্তু স্থানীয় বাসিন্দারা করেছে। এনডিআরএফ এর টিমও দেরি করে এসছে, তবে ইতিমধ্যে দেখা যাচ্ছে উদ্ধার কার্য শুরু হয়েছে। আরো বেশ কিছু বডি যে মাটির তলায় চাপা পড়ে আছে তাদেরকেও ইতিমধ্যে বার করার জন্য ইতিমধ্যে এনডিআরএফ এর টিম এবং কর্তৃপক্ষ শুরু করেছে। বাসুদেব, ধন্যবাদ। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।